প্রথমেই বলে রাখি যে এটা একটা ফ্যান ফিকশন বেস স্টোরি। এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ব্যবহার করা হয়। এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তাই প্লিজ কেউ সিরিয়াসলি নেবে না। হ্যালো বন্ধুরা, এটা প্রতিশোধ নাকি ভালোবাসার সেকেন্ড পার্ট। এখানে হয়তো বা তোমাদের একটু খারাপ লাগবে, সেটা নিয়ে আমাকে প্লিজ বকো না, কারণ স্টোরিটার নামের মধ্যেই সেটা আছে। আর হচ্ছে ট্রু লাভের অর্ধেকটা ভয়েস দেওয়া হয়েছে, আর কিছুটা বাকি আছে। আর ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই স্টোরিটা ভালো লাগছে কি লাগছে না। জিমিন দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। তে তাদের দিকেই তাকিয়ে আছে, হয়তো যাওয়ার অনুমতির অপেক্ষা করছে। জাংকুক জিমিনকে নিজের থেকে ছাড়িয়ে সামনের দিকে দাঁড় করিয়ে বলল, কি রে, তুই এই অসময় এখানে? দাদা, তুমি এমনিতে তো আমার সাথে দেখা করতে আসো না, আমাদের কারোর সাথেই দেখা করতে আসো না, আর আমি এসেছি বলেও রাগ করছো? রাগ করিনি তো, হঠাৎ এলি তাই জিজ্ঞেস করলাম। এঙ্গেজমেন্টের শপিংয়ে যেতে হবে, কখন ফ্রি হবে? আয়ু বৌদিকেও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে তোমাকে। একটু পর ফ্রি হলে যাব, তুই চলে যা, আমি আয়ুকে ফোন করে দেব। এই মেয়েটাকে? নতুন পিএ, RM স্যারের অর্ডারে এসেছে। তোমার নাম কি? এতক্ষণ তে তার নিজের দুনিয়াতেই মগ্ন ছিল। ভাই বোনের মধ্যে কি কথা হয়েছে সেটাতে কিছুই জানে না। জিমিন আবার প্রশ্ন করল। তখন তের খেয়াল হলো, হ্যাঁ, আমার নাম কিম তে ইয়ং, আমাকে তে বলে ডাকতে পারেন। জিমিন তেকে জাংকুক আর আয়ুর সাথে শপিংয়ে যেতে বলে চলে যায়। তের হ্যাঁ বা না বলার কোনো উত্তরের অপেক্ষাই না করে চলে যায়। জিমিন চলে যাবার পর জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। তেকে দেখার পর জাংকুকের মনে এক আগুন জ্বলে উঠেছে। পুরনো ক্ষতগুলো আজকে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সারাদিনের কাজের পর অফিস আওয়ার শেষ হওয়ার কিছুক্ষণ আগে জাংকুক রুম থেকে বের হয়ে যায়। তে এখনো ন্যান্সির সাথে বসে আছে। তে কয়েকটা ফাইলের মধ্যে মুখ গুঁজে বসে আছে। ন্যান্সি ডেস্কের সামনে গিয়ে জাংকুক ঠায় দাঁড়িয়ে আছে। তে তখনও উপর হয়ে আছে ফাইলে। অনেকটা বিরক্ত হয়ে জাংকুক তেকে ডেকে নিজের সাথে শপিংয়ে নিয়ে গেল। সারাদিন কাজ করে তে এমনিতেই ক্লান্ত হয়ে গেছে, তার উপর জাংকুক তেকে নিয়ে পুরো মল চক্কর কাটছে। শাড়ির সেকশনে গিয়ে জাংকুক বেশ কিছু শাড়ি হাতে নিয়ে তের ওপর ট্রাই করতে থাকে। তে ভুরু কুঁচকে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এই হুতুম প্যাঁচাটা কি করছে? ওভাবে কি দেখছো? আমি আমার হবু বউয়ের জন্য নিচ্ছি এগুলো। আয়ুর কালার কমপ্লেকশন অনেকটা তোমার মতনই, এই জন্য। তে কিছু না বলে মূর্তির মতো তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুকের মতো এমন কেয়ারিং হাজবেন্ড প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। যে মেয়েটা জাংকুকের জীবনে আসবে সে হয়তো অনেক ভাগ্যবতী। জাংকুক সমস্ত কিছু প্যাক করছিল, তখনই তের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই তের হাত থেকে ফোনটা পড়ে যায়। তে কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। জাংকুকও কিছু একটা ভেবে তের পিছন পিছন ছুট লাগায়। কালো পাতলা একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তে, নিজেকে সাজাতে ব্যস্ত সে। লাল হয়ে ফুলে যাওয়া চোখ জোড়ায় কাজল লাগাচ্ছে সে। সামনে থাকা লাল লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে চুল খুলে দিল সে। শাড়িতে অনেকটা আবেদনময় লাগছে। আয়নার দিকে তাকিয়ে তার ছেলের একটা হাসি দিল সে। এই আলিশান একটা কামরায় সম্পূর্ণ একা সে। সমস্ত ধরনের আসবাবপত্র আছে তার ঘরে, শুধু নেই তার মনে শান্তি আর জীবনের সুখ। বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। সময়টা এমন না হলে হয়তো তে পাপড়িগুলো একবার হলেও হাতে নিয়ে খেলতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা খোলার শব্দে বুকটা কেঁপে উঠল তের। জাংকুক ঘরে ঢুকছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তের সব কিছু শেষ হয়ে যাবে। তার অমূল্য সম্পদ, তার সতীত্ব, সেই
নিজের হাতে জাঙ্কুকের কাছে সঁপে দেবে। ভাবতেই তের বুকটা কেঁপে উঠছে বারবার। সে বিশ্বাস করতে পারছে না এটা হতে চলেছে। জাঙ্কুক রুমের ভিতর ঢুকেই ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুক তের দিকে এক নজর তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তে সেখানে সেভাবেই দাঁড়িয়ে থাকে। কষ্টেতে তার বুক ফেটে যাচ্ছে। এতটা অসহায় সে কখনো ছিল না। বাবার জীবন বাঁচাতে শেষমেশ তাকে তার সম্মান বিক্রি করতে হচ্ছে। দুদিন আগে শপিং মলে লিসার ফোন পেয়ে ছুটে গিয়েছিল বাবার কাছে তে। লিসা হলো তের ছোট বোন। জাঙ্কুকও সাথে থাকায় গাড়িতে করেই বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় ইমিডিয়েট হার্টের অপারেশন না করলে তার বাবাকে বাঁচানো সম্ভব নয়। তাই সে জাঙ্কুকের কাছে সাহায্য চায়। সাহায্য সে ঠিকই পেয়েছে, কিন্তু সেই সাহায্যের পিছনে তাকে দিতে হয়েছে চড়া মূল্য। নিজের অহংকার, নিজের সম্মান। 3 মাস জাঙ্কুকের সাথে একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে সে। জাঙ্কুকের সাথে থাকার বদলে তার বাবার জীবন বাঁচিয়েছে সে। তার বাবা যদি জানতে চায় তার জীবন সে কিসের বিনিময়ে ফিরে পেয়েছে, তখন তে কি উত্তর দেবে? না, সে কোনো উত্তর দিতে পারবে না। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই নেই। সারা জীবন জাঙ্কুকের বাড়ির কাজের লোক হয়ে কাজ করলেও তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু জাঙ্কুক যে এত বড় অমানুষ সেটা তার জানা ছিল না। চোখের জল মুছতে মুছতে ইতিমধ্যে চোখের কাজল লেপটে গেছে তার চোখে। জলটা মুছে কাজলটাও ঠিক করে নিল তে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর তেকে দেখে বলে, এত সাজগোজের কি প্রয়োজন? আমরা তো আর স্বামী স্ত্রী নই। হিসাবে এনেছি তোমাকে আমি, এর বেশি কিছু না। জাঙ্কুকের মুখে এই নামটা শুনে তীর বুকটা ছ্যাঁক করে উঠল। সত্যি সে এখন কারোর, যে শব্দটা সমাজে কলঙ্কিনী বা গালি হিসেবে ব্যবহার করা হয়, সেই শব্দটা এখন তার নামের সাথে যোগ হয়ে গেল। সে তো এটা চায়নি, খুব করে চেয়েছিল অন্য মেয়েদের মতো তার জীবনটা হবে। কিন্তু এটা কি হলো? তার সাথেই কেন হচ্ছে এসব? তে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সামনে এসে দাঁড়ালো। ভয় কুঁকড়ে আছে তে। বারবার চাইছি জাঙ্কুক যেন তার কাছে না আসে, কিন্তু আমরা যা চাই তা তো আর সবসময় হয় না। জাঙ্কুক তীর পাশে বসে তীর গলায় মুখ গুঁজে দিল। তীর কেঁপে কেঁপে উঠতে থাকলো। জাঙ্কুক তীর চুলের গভীরে হাত দিচ্ছে, তীর গলার মধ্যে কিস করছে, তীর চুলের ভিতরে হাত বোলাচ্ছে। তীর চোখ থেকে অঝরে জল পড়ছে। জাঙ্কুকের কাছে টাকা চেয়েছে বলে তার সব শর্তেই রাজি হয়েছিল, কিন্তু তার এই সমস্ত কর্মকাণ্ড তীর কিছুতেই মেনে নিতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তীর। সে আর কষ্ট সহ্য করতে না পেরে জাঙ্কুককে বলেই ফেলল, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে একটু সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব প্লিজ। মুহূর্তেই তার চেহারা অগ্নিমূর্তি ধারণ করে। তীর কথায় জাঙ্কুক উঠে দাঁড়ালো। জাঙ্কুকের কথায় তীর ভীষণ ভয় পেয়েছে। সে জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না। এই কথাটা টাকা নেবার সময় মনে ছিল না? টাকা নেবার সময় তো ঠিকই বলেছিলে যে সব শর্তে রাজি আছি। তাহলে এখন কেন মানছ না? তোমার মতো এইরকম হাজারো মেয়ে না এই জীবন জাঙ্কুকের সাথে এক রাত কাটাবার জন্য পাগল। তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে সুযোগ দিয়েছি। বিশ্বাস করুন, আমি সেই ধরনের মেয়ে না। বাবার অপারেশনের জন্য যত টাকা গেছে সব আমি আস্তে আস্তে শোধ করে দেব। আমার এত টাকা আছে যে আমি তোমাকে টাকায় মুড়িয়ে রাখতে পারবো। সো আমার টাকা চাই না, চুক্তি মোতাবেক আমার তোমাকে চাই। প্লিজ আপনি এমনটা করবেন না, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আমি কাউকে মুখ দেখাতে পারবো না। সেটা আমার ভাবার বিষয় নয়।
তবে আজকে আমি খুব টায়ার্ড, তাই আজকে আমি কিছু করব না। আর নেক্সট টাইম থেকে এসব কাজল লাগাবে না, খুব বিচ্ছিরি লাগে দেখতে। জাঙ্কুক তের উত্তরের অপেক্ষা না করে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তের এখনো চোখ থেকে জল পড়ছে। দুদিন আগেও তার জীবনটা এরকম ছিল না, আর আজ নিজের ভাগ্যের ওপর নিজেরই হাসি পাচ্ছে। অনেকক্ষণ কেঁদে তে ঘুমিয়ে পড়ে। চোখ খুলতেই তে নিজেকে জাঙ্কুকের বাহু ডোরে আবিষ্কার করে। জাঙ্কুকের মুখের দিকে স্থির দৃষ্টি স্থাপন করে তাকিয়ে আছে তে। ঘুমন্ত অবস্থায় অনেক নিষ্পাপ মনে হচ্ছে তাকে। কেউ বলতে পারবে না তার ভিতরটা এতটা খারাপ। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজেকে জাঙ্কুকের থেকে সরিয়ে নিয়ে উঠে পড়ে সে। ফ্রেশ হয়ে নিচে নামতেই বাড়ির সার্ভেন্টদের সাথে দেখা হয়। বাড়িতে তারা আর সার্ভেন্টরা ছাড়া আর কেউই নেই। সার্ভেন্টদের চোখে সে নিজের জন্য ঘৃণা দেখতে পাচ্ছে। হয়তো তারা সবাই জাঙ্কুক আর তার একসাথে থাকার বিষয়টা জানে। নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে তার। মন ভালো করতে ছাদে যেতে গেলে জাঙ্কুক তাকে ডাকে। কোথায় গিয়েছিলে? একটু ছাদে যাচ্ছিলাম আর কি। তোমাকে ছাদে যাবার জন্য নিশ্চয়ই আমি এ বাড়িতে নিয়ে আসিনি, তোমাকে কাজের জন্য আমি এ বাড়িতে নিয়ে এসেছি। সো তুমি আমার সমস্ত কাজ করবে। যাও এখন আমার জন্য রান্না করো। তে চোখ মুছতে মুছতে উত্তর দিল, আমি তো রান্না করতে পারি না। পারো না তো শিখে নাও। 20 মিনিট সময় আছে তোমার কাছে। এরপর তোমাকে সমস্ত কাজ শেষ করে আমার সাথে অফিসে যেতে হবে। অফিসে? তোমাকে আমি বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? নিজের খাবারের জন্য নিজের টাকা নিজে উপার্জন করবে। আর হ্যাঁ, রান্না একা করবে, কারোর হেল্প নিতে পারবে না। তে সোজা রান্না করে চলে গেল। সে কখনো রান্না করেনি, এমনকি রান্নাঘরের মুখও দেখেছে কিনা সন্দেহ। তবুও ইউটিউব দেখে খুব কষ্ট করে রান্না করছিল। প্রথমবার বলে খুব সাবধানে কাজ করছিল। তখন সেখানে জাঙ্কুক এসে পিছন থেকে তেকে জড়িয়ে ধরে। তে ঘাবড়ে গিয়ে পিছন ফিরে তাকায়, দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে রেখেছে। এভাবে জড়িয়ে ধরায় তের বেশ অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু চাইলেও সে কিছুই করতে পারবে না। তার চোখের কোণায় জল জমে আছে। মাছ ভাজার জন্য তেল গরম করছিল সে। জাঙ্কুক তেল ঘাড়ের কাছে চুল সরিয়ে আলতো করে সেখানে তার ঠোঁট ছোঁয়ায়, তাকে কিস করে। এতে তে কেঁপে ওঠে। তে চোখ বন্ধ করে নেয়, কিন্তু পরক্ষণেই সে গগনবিদারী চিৎকার করে। বাম হাতের প্রায় অর্ধেকটা পুড়ে গেছে। মা গো, বাবা গো বলে চিৎকার করতে থাকে। আর জাঙ্কুক ঠোঁটে পাকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এর হাতটা জাঙ্কুকই ফুটন্ত তেলে দিয়ে দিয়েছিল। আর সহ্য করতে না পেরে দোতলায় তার ঘরের ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে শাওয়ারের নিচে হাতটা নিয়ে দাঁড়িয়ে পড়ে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তে প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড জ্বলছে তার হাত। তার ইচ্ছা করছে হাতটাকে শরীর থেকে আলাদা করে দিতে। এদিকে জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে স্মোকিং করছে, চোখে মুখে তার প্রশান্তির হাসি, যেন হাজার বছরের প্রতীক্ষার পরিসমাপ্তি করছে। জাঙ্কুক সিগারেটে টান দিচ্ছে আর হাতে স্পঞ্জের বল নিয়ে চাপছে। একটা পর্যায়ে তার ছেলের একটা হাসি দিয়ে হাত থেকে স্পঞ্জের বলটা ফেলে দেয়। সিগারেটে আরেকবার টান দিয়ে তার অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে।